বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় এইচএসসি এবং আলিম জামাতের ছাত্রছাত্রীবৃন্দ, আপনাদের সাধারণ একটি সাবজেক্ট, জেনারেল একটি সাবজেক্ট হচ্ছে আইসিটি বা তথ্য প্রযুক্তি। এই আইসিটি থেকে সিকিউর মধ্যে 5টা প্রশ্ন আপনাদের আনসার করতে হয়। তো আমি আমার শিক্ষকতা জীবনে দেখেছি আইসিটি নিয়ে ছাত্রছাত্রীদের দৌড়ঝাঁপ অনেক করতে হয়, টিচারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। তো মূলত এটা আসলে তেমন একটা কঠিন সাবজেক্ট নয়, খুবই সহজ। আমার কাছে 3 দিন পড়লে ইনশাল্লাহ এটা আমি আমার অফলাইনের স্টুডেন্টদেরকে আমি শেষ করে দিতে পারি। 3 দিনের উপর 4 দিন লাগে না। 4 দুগুণে 8 ঘন্টা পড়লে টোটাল বই কভার করা সম্ভব হয়ে যায়। তো আজকে আপনাদেরকে দেখাবো প্রথম অধ্যায় থেকে টোটাল প্রশ্ন আছে 60টা। এই 60টা প্রশ্ন বিভিন্ন বোর্ড পরীক্ষার মধ্যে বিভিন্ন বছর এসেছে এবং আগামীতেও আসবে। এর 60টার বাইরে আর কোনো প্রশ্ন ইনশাল্লাহ আসবে না। আর 60টার বাইরে সাধারণত প্রশ্ন নেই, যে দু একটা সেটা কখনো আসে নাই। তো কোনো ছাত্র বা ছাত্রী যদি আমার 60টা প্রথম অধ্যায়ের 60টা প্রশ্ন যদি কোনো ছাত্র বা ছাত্রী আয়ত্ত করতে পারে, তো আমি 100% নিশ্চয়তা দিতে পারি সে একটা সিকিউ অর্থাৎ 7 মার্কস, গয়ের 3 মার্কস এবং ঘয়ের যে 4 মার্কস রয়েছে সেই 7 মার্কস সে অনায়াসে ইনশাল্লাহ আনসার করতে পারবে। এটা আমি 100% নিশ্চয়তা দিয়ে বলতে পারি। তো আমি প্রথম প্রশ্ন, ভার্চুয়াল রিয়েলিটি, এটা আপনাদের সামনে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। আজকে দেব আপনাদেরকে দ্বিতীয় প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যাখ্যা করো। আর ন্যানো টেকনোলজির প্রভাব। তো ন্যানো টেকনোলজি ব্যাখ্যা করো, এই প্রশ্নটা যদি শুধুমাত্র ব্যাখ্যা চায় তাহলে শুধু ব্যাখ্যা অংশটুকু দেবেন। আর যদি চায় ন্যানো টেকনোলজির প্রভাব ব্যাখ্যা করো তাহলে আপনি প্রভাব অংশটুকু দেবেন। যতটুকু পরীক্ষার মধ্যে চাইবে প্রশ্নের মধ্যে ঠিক ততটুকু দিতে হবে। এখন প্রশ্ন হলো, বিগত বোর্ড পরীক্ষার প্রশ্ন যদি আপনি গাইড বই বের করেন তাহলে দেখবেন গাইড বইয়ের মধ্যে 50 থেকে 60টা সৃজনশীল প্রশ্ন এসেছে, কিন্তু 50 থেকে 60টা প্রশ্ন এই 60টা প্রশ্নের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এক একটা প্রশ্নের উত্তর দেখবেন এক এক ধরনের। তো মূলত এক এক ধরনের প্রশ্ন যদি আপনি আনসার করেন তাহলে আপনাকে নিজেকে খুব কঠিন মনে হবে সাবজেক্টটা। মূলত 60টা প্রশ্নর ব্যাখ্যা বর্ণনা যাই বলেন না কেন সবগুলা মূলত একই। তো আমি আপনাদেরকে পরামর্শ দেব, আমি আপনাদের সামনে যে শিটটা বা যে নোটটা উপস্থাপন করতে চাচ্ছি বা উপস্থাপন করে পড়ে শোনাবো আপনাদেরকে। আমার হাতের লেখাটা একটু ছোটো, এই জন্য বুঝতে হয়তো অসুবিধা হবে, কিন্তু আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তো এই নোটটা আপনি কি করবেন, আপনি নিজ হাতে নোট করে নেবেন। যদি আপনি নিজ হাতে নোট করে নেন তাহলে ন্যানো টেকনোলজি বা ভার্চুয়াল রিয়েলিটি বা এই ধরনের আরও আছে যে 60টা প্রশ্ন, এই 7টা প্রশ্ন যে কোনোভাবে এই প্রশ্নটাই আসুক না কেন উত্তর কিন্তু এটাই হবে, এর বাইরে যাবে না। ন্যানো টেকনোলজি ব্যাখ্যা মেইন বই থেকে আমি নোট করেছি, কোনো গাইড বইয়ের সাথে ইনশাল্লাহ এই নোটের কোনো মিল পাবেন না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি মেইন বই থেকে নোট করেছি, আর এই নোটটা আপনারা যদি দেন কোনো গাইড বইয়ের সাথে মিলবে না ইনশাল্লাহ। তো আমি আর কথা বাড়ছি না, সরাসরি চলে যাচ্ছে। আজকের প্রশ্নটি হচ্ছে ন্যানো টেকনোলজি ব্যাখ্যা করো। ন্যানো টেকনোলজির যে ইয়েটা আছে, উত্তরটা আছে, ব্যাখ্যামূলক যে উত্তরটা আছে, উত্তরটি হচ্ছে প্রথমে উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তিতে যে বিষয়ের প্রতিফলন ঘটেছে তা হলো ন্যানো টেকনোলজি। প্রথমে আপনি জ্ঞানমূলক এই কথাটা দিয়ে দিবেন। এরপরে লিখবেন, ন্যানো টেকনোলজি হলো এমন একটি প্রযুক্তি যেখানে ন্যানোমিটার স্কেলে একটি বস্তুকে সুনিপুণভাবে ব্যবহার করা যায়, অর্থাৎ এর পরিবর্তন, ধ্বংস বা সৃষ্টি করা যায়। সাধারণত ন্যানো প্রযুক্তি এমন সব কাঠামো নিয়ে কাজ করে যা অন্তত একটি মাত্রায় 100 ন্যানোমিটার থেকে ছোট। ন্যানো প্রযুক্তি বহুমাত্রিক। এর সীমানা প্রচলিত সেমিকন্ডাক্টর পদার্থবিদ্যা থেকে অত্যাধুনিক স্বয়ং সংশ্লেষণ প্রযুক্তি পর্যন্ত আণবিক কাঠামোর নিয়ন্ত্রণ থেকে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন ন্যানো পদার্থের উৎপাদন পর্যন্ত বিস্তৃত। এরপরের পয়েন্টটা লিখবেন, ন্যানো টেকনোলজির ক্ষেত্রে 2টি প্রক্রিয়া আছে। একটি হলো উপর থেকে নিচে টপ টু ডাউন, এবং অপরটি হলো নিচ থেকে উপরে বটম টু আপ। টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে এখানে কেটে ছোটো করে
আমি আবার বলছি, এখানে ছোটো করে লেখা, কেটে ছোটো করে তাকে নির্দিষ্ট আকার দেয়া হয়। এ ক্ষেত্রে সাধারণত ইচিং প্রক্রিয়াটি সম্পর্কিত। আর বটম টু আপ হলো ক্ষুদ্র ক্ষুদ্র আকারের ছোটো জিনিস দিয়ে বড় কোনো জিনিস তৈরি করা। আমাদের বর্তমান ইলেকট্রনিক্স হলো টপ ডাউন পদ্ধতি, আর ন্যানো টেকনোলজি হলো বটম আপ পদ্ধতি। ন্যানো টেকনোলজিতে ন্যানোমিটার স্কেলে ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর উপাদান দিয়ে তৈরি করা হবে বিভিন্ন প্রয়োজনীয় বস্তু। এই হচ্ছে ন্যানো টেকনোলজির ব্যাখ্যা। এখন যদি ন্যানো টেকনোলজির প্রভাব আসে, তাহলে আপনি প্রভাবটা কীভাবে লিখবেন? প্রভাবটা হচ্ছে, আমি আপনাদেরকে পুরোটাই স্ক্রিনের মধ্যে আশা করি দেখা যাচ্ছে। প্রভাবটা হচ্ছে, বর্তমানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স, খাদ্য প্যাকেজিং, ক্লথিং, তারপরে ফুয়েল, ক্যাটালিস্ট, গৃহসামগ্রী, ঔষধ ইত্যাদিতে ন্যানো টেকনোলজির ব্যাপক প্রভাব রয়েছে। বিশেষ করে খাদ্যশিল্পের ক্ষেত্রে এটির বহুবিধ প্রভাব লক্ষণীয়। খাদ্য প্রক্রিয়াকরণ থেকে খাদ্য উৎপাদন, প্যাকেজিং, পরিবহন এবং পুষ্টিমান বজায় রাখতে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। ন্যানো টেকনোলজি ব্যবহারের ফলে খাদ্য সংরক্ষণ করা সহজ হয়েছে, ফলে খাদ্যের নিরাপত্তা বিধান করা অসম্ভব হচ্ছে। এ প্রযুক্তির প্রয়োগে খাদ্যের স্বাদ, গুণ বৃদ্ধি করা সম্ভব হচ্ছে। এছাড়াও খাদ্যজাত দ্রব্য প্যাকেজিংয়ের সিলভার তৈরির কাজে এবং বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে ন্যানো টেকনোলজি ব্যবহৃত হয়। উপরের বর্ণনা থেকে বোঝা যায় যে খাদ্যশিল্পে ন্যানো প্রযুক্তির বা ন্যানো টেকনোলজির ব্যাপক প্রভাব রাখে। প্রভাব অংশটুকু যদি আসে তাহলে উদ্দীপক অনুসারে এতটুকু লিখতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, প্রশ্নের মধ্যে আপনি ন্যানো টেকনোলজি এসেছে এটা বুঝবেন কীভাবে? আমি এই যে প্রশ্নের মধ্যে যে প্রভাবের মধ্যে যে জিনিসগুলো লিখেছি, এই জিনিসগুলো দিয়ে আপনাকে উদ্দীপক সাজিয়ে দিবে। যখনই দেখবেন এই প্রভাবের এই অংশটুকু উদ্দীপকের মধ্যে উপস্থাপন করা হয়েছে, আপনি ধরে নেবেন এটা ন্যানো টেকনোলজি। তো উদ্দীপকের ন্যানো টেকনোলজি ব্যাখ্যা যদি চায়, তাহলে আপনি যখনই আপনি বুঝে নেবেন যে এটা ন্যানো টেকনোলজি, তখন সাথে সাথে আপনি উদ্দীপকে উল্লেখিত প্রযুক্তি যে বিষয়ের প্রতিফলন রয়েছে তা হলো ন্যানো টেকনোলজি, এটাই আপনার পরিচয় দিয়ে ন্যানো টেকনোলজিটার ব্যাখ্যা দিয়ে দিবেন। তো মূলত প্রশ্নটার ধরার জন্য আপনি যে টেকনিক বা যে ক্লুগুলো করবেন, আপনার যদি উত্তরটা আপনার জানা থাকে, তাহলে এই উত্তরের মাধ্যমে আপনি অনুভব করতে পারবেন আপনার উদ্দীপকের কোন বিষয়ের উপরে উপস্থাপনা করা হয়েছে। উদ্দীপক দেখেই আপনি বুঝতে পারবেন এটা ন্যানো টেকনোলজি না ক্রায়োসার্জারি না ভার্চুয়াল রিয়েলিটি। তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুব উপকারী হয়েছে। যদি বাকি ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলের মঙ্গল কামনা করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।